আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আমরা চেষ্টা করছি আমরা দুজনকে দিয়ে শুরু করছি। দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। শুরুতেই ডক্টর রুমানা হক আপনাকে দিয়ে শুরু করি। প্রধানমন্ত্রী আজকে নতুন একটি প্রণোদনা, এর আগেও প্রণোদনা দিয়েছিলেন, নতুন একটি প্রণোদনা ঘোষণা করেছেন। ৩,২০০ কোটি টাকার 5টি নতুন প্রণোদনা প্রকল্প। এই করোনার বিধিনিষেধের কারণে বিশেষ করে যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে তো আমি সাধুবাদ জানাচ্ছি, কারণ আমরা দেখেছি যে এই করোনা পরিস্থিতিতে লকডাউনে আমাদের নিম্ন আয়ের যারা মানুষ আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের জীবন এবং জীবিকার দ্বন্দ্বে আমরা দেখেছি যে তারা সবাই কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন আসলে। তো সেই হিসাবে আমি অবশ্যই ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগটিকে। খুব সংক্ষেপে যে কয়েকটা কথা বলবো যে আমাদের সবসময় দেখি যখন এই ধরনের প্রণোদনা ঘোষণা করা হয়, এটার বাস্তবায়ন নিয়ে কিছু প্রসঙ্গ চলে আসে। তো সুতরাং আমি আবারও এই বাস্তবায়নের জোর দেওয়ার বিষয়ে আমি আহ্বান জানাচ্ছি। যারা আসলে প্রকৃত অর্থে যারা দরিদ্র, তাদের হাতে যেন সঠিকভাবে এই অর্থ বা এই খাদ্য সাহায্য যেন পৌঁছায়, সেজন্য আমাদেরকে সেইভাবেই আসলে প্রস্তুতি নিতে হবে। এবং এখানে আসলে যারা বিভিন্ন এলাকায়, যেমন ত্রিচিতিতে ফোন করে যেটা জেলা পর্যায়ে যেখানে আমরা বলছি যে এই খাদ্য সরবরাহগুলো দেওয়া হবে বা যেখানে ক্যাশ অ্যামাউন্ট দেওয়া হবে, সেখানে সব এলাকাগুলোতে যেন আসলে সমতার ভিত্তিতে দেওয়া হয়। অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি যে নিয়ম কানুনগুলো সবাই যেন জানেন যে কাকে আমি ইনক্লুড করব, কাকে আমি দিব না, এই বিষয়গুলো যেন পরিষ্কার থাকে। তাহলে কিন্তু আমরা সব জায়গায় দেখবো যে একই ধরনের প্রক্রিয়া অনুযায়ী আসলে দেওয়া হবে। আরেকটি উল্লেখ করতে চাই যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদেরকে যেমন 4% হারে ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে, বা যারা এমনকি হোটেল মোটেল এদের মালিক আছেন, পর্যটন শিল্প, এখানেও 4% হারে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু জাস্ট আমাদের মনে রাখা যে এদের অনেকেরই কিন্তু আসলে লাইসেন্স নাই, বা তারা কিন্তু আসলে সঠিকভাবে তাদের কাগজপত্র নাই। সুতরাং এবং অনেকে জানেও না যে কি প্রক্রিয়ায় আসলে এই ঋণগুলো আসলে নেওয়া যেতে পারে। সুতরাং তাদেরকে যেন এই সহজ শর্তে এবং এই যে প্রয়োজনীয় কাগজপত্র বা অন্যান্য কাজগুলোতে যেন আসলে কিছুটা শিথিল করা হয়, এই জন্য আমি আসলে অনুরোধ জানাবো। আর আরেকটি বিষয় একটু বলতে চাই যে আমাদের তো চলমান তো সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলো আছে। সুতরাং আমরা সবসময় যেন তাদের সাথে কোঅর্ডিনেট করে এই ঋণগুলো বা এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো সেটা দেওয়া হয়। না হলে হবে যে পরবর্তীতে যখন আমরা এগুলোকে আবার বাড়াতে যাব, কারণ এখন তো কিছুটা সময় বেঁধে দেওয়া হয়েছে, এই সময়কেও হয়তো আমাদের এক্সটেন্ড করতে হবে। আর করোনা পরবর্তী পরিস্থিতিতেও যারা আমাদের সেফটি নেট যেগুলো পাচ্ছে, এগুলোর সাথে যদি সমন্বয় না হয়, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে পরবর্তীতে কোনো ডেটাবেজও থাকবে না, কাদেরকে দিলাম, কিভাবে দিলাম, এই যে আমাদের লেসন্স গুলো, এগুলো আমরা আসলে কম্বাইন করতে পারবো না। তো আমি হয়তো এই কয়েকটা বিষয় শুরুতে উল্লেখ। জি, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক শফিউল আলম ভাই, আপনার কাছে শুনতে চাই, যেহেতু অধ্যাপক রুমানা হক বেশ কিছু উপদেশও দিলেন, মানে পরামর্শ দিলেন যে এই কাজগুলো করা যেতে পারে। পাশাপাশি একটা কথা আছে যে মাত্র 2,500 টাকা, মানে এটা সমালোচনার স্বার্থেই সমালোচনা, নাকি এটিও একটা বিষয় বলে আপনি মনে করেন? যেমন ধরেন 2,500 টাকা বর্তমানের বাজারে তো পরিমাণটা যদি আমরা বিবেচনা করি, তাহলে খুব বেশি বড় অঙ্কের নয়। কিন্তু আবার আমাদের রাষ্ট্রের সামর্থ্যটা খুব মাথায় নিতে হবে, আবার জনসংখ্যার যে আকার সেই বিষয়টাকে মাথায় নিতে হবে। তবে আমি মনে করি যে এই 2,500 দিয়েই তো আর এখানে সরকার থেমে থাকবে না, হয়তো এটা ভবিষ্যতে আরো বাড়বে। পাশাপাশি আপনার এই যে ওএমএস এর চাল যেটি দেওয়া হবে, বা আরো নানা ধরনের যে সাহায্য সহযোগিতা, যেমন এবারের প্যাকেজে আপনি দেখবেন যে গ্রাম অঞ্চলে আপনার কর্মসংস্থান সৃজনের কথা বলা হয়েছে, তারপরে আপনার ওএমএস এর চাল বিক্রি করার কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায়। তো সবগুলোকে যদি আমরা ভালোভাবে বিবেচনায় নিই সামগ্রিকভাবে, তাহলে একটা ইতিবাচক পরিবর্তন এখানে আসবে। তবে অধ্যাপক রুমানা হক যে কথাটি বলেছেন যে এই যে ডিস্ট্রিবিউশনের সময় যদি আপনার কোনো ধরনের ব্যত্যয় হয়, যেমন ধরেন আমরা বিভিন্ন জায়গায় যেটা দেখেছি, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর যে আশ্রয়ণ প্রকল্প, সেই আশ্রয়ণ প্রকল্পের কিছু কিছু জায়গায়ও তো আমরা দুর্নীতির বিষয়টা দেখেছি, যেটি এখন তদন্ত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। তো এই প্রণোদনা যারা বিতরণ করবেন বা এই প্রণোদনা বিতরণ প্রক্রিয়ায় যারা কাজ করবেন, তারা যাতে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এবং দুর্নীতি মুক্ত থেকে কাজ করেন, যদি করেন তাহলে এই প্রণোদনাও কিন্তু দরিদ্র মানুষের, নিম্নআয়ের মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে অ্যাটলিস্ট তাদের যে এই যে প্রাথমিক যে দুঃখ দুর্দশা, সেটা লাঘবের ক্ষেত্রে কিছুটা ভূমিকা পালন করবে। তবে অবশ্যই যে আপনার যে পর্যায়ক্রমে হয়তো সাহায্যের পরিমাণ বাড়াতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার যারা অর্থনীতিবিদ আছে, যারা এই বিষয়ে
গবেষণা করেন বা চিন্তা ভাবনা করছেন, তাদের পরামর্শ নিয়ে ভবিষ্যতে আরো বাড়ানো যেতে পারে। তো আমি মনে করি যে এটা শুরু হিসাবে খুব একটা ভালো শুরু, এবং নিম্ন আয়ের মানুষের জন্য আমি মনে করি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জি, সোহরাব হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সোহরাব হাসান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সোহরাব হাসান, হ্যাঁ, সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন ৩,২০০ কোটি টাকার, সেই 5টি নতুন প্রণোদনা, সেই প্রণোদনা নিয়ে অধ্যাপক রুমানা এবং ডক্টর শফিউল আলম ভূঁইয়া দুজনেই বললেন যে এগুলো ডিস্ট্রিবিউশনে যেন কোনো রকম দুর্নীতি না হয়। কারণ ডক্টর শফিউল আলম ভূঁইয়া সর্বশেষ উদাহরণ দিয়েছেন যে প্রধানমন্ত্রীর যে মুজিববর্ষ উপলক্ষে মানুষকে যে ঘর দিয়েছেন সেগুলো নিয়েও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটি তদন্তও হচ্ছে। আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে এই প্রথম সরকার স্বীকার করে নিল যে লকডাউন এবং করোনার কারণে গত 1.5 বছরে নতুন করে অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে, অনেক মানুষ কাজ হারিয়েছে, আয় কমেছে, এবং স্বল্প আয়ের মানুষগুলো ভীষণ বিপদে পড়েছে। এবং প্রধানমন্ত্রীর এই যে প্রণোদনা প্যাকেজ থেকেই কিন্তু সেটি প্রমাণিত হয় যে তাদের সহায়তায় একটা কিছু করা প্রয়োজন। এখন সরকারের যে সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে এটি কতটা প্রয়োজনের তুলনায় কতটা সহায়ক হবে বা কতজন মানুষকে দিতে পারবে সেই ব্যাপারে কিন্তু নানা প্রশ্ন আছে। কারণ যে সাহায্যের পরিমাণ সেটি প্রয়োজনের তুলনায় অনেক কম বলেই আমরা ধারণা করি, এবং অনেকে পাবেন না। যেমন গত বছর 2 দফায় 2,500 টাকা করে 36 লাখ মানুষকে দেওয়া হয়েছিল, এবং সেখানেও কিছু অনিয়ম হয়েছে, সেটি পরবর্তীকালে সংশোধনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটি ভালো উদ্যোগ মনে করি প্রধানমন্ত্রী আজকে যে প্রণোদনা ঘোষণা করেছেন। কিন্তু সময়টা কিন্তু মানে একেবারে সময় নেই বলে বলবো। যে আপনাদের সামনে ঈদ এবং এই লকডাউন, কালকে পর্যন্ত লকডাউন আছে, এরপর লকডাউন হয়তো শিথিল হবে। কিন্তু এই ঈদের আগে এই মানুষগুলোর কাছে এই টাকাটা পৌঁছানো যাবে কিনা, সেই ব্যবস্থাপনা আছে কিনা, সেই মেকানিজম আছে কিনা, এটি কিন্তু একটু বড় প্রশ্ন। কারণ ঈদের সময় যদি এই মানুষগুলো টাকা না পায়, বিশেষ করে এই গণপরিবহন, হকার, দিন আনা দিন খাওয়া মানুষ, যেন অটো রিক্সা চললেও অটো রিক্সা বন্ধ ছিল, ভ্যান বন্ধ ছিল, তাই এটি কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সেজন্যই কিন্তু আমরা অনেকদিন ধরেই বলে আসছি যে এটি কেবল প্রশাসনিকভাবে সহায়তা করা প্রশাসনিকভাবে এটি ব্যবস্থাপনা করা যাবে না। এজন্য জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, বেসরকারি সংস্থা। এবং দেখুন যে কলেজ বিশ্ববিদ্যালয় এখন বন্ধ আছে, এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণদের কিন্তু এতে যুক্ত করা যায়। এবং আমরা যে কোনো দুর্যোগে দুর্বিপাকে দেখেছি যে তারা সোৎসাহে এবং নিজের মানে অনেক কষ্ট করেও সে যে কাজটি করে প্রবীণরা যেটি করেন না। তাই এক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের ব্যবস্থাপনাটা কত সুষ্ঠু হয় তার উপর নির্ভর করবে। এই যে মানুষগুলোকে প্রধানমন্ত্রীর সাহায্যে বলেছেন তারা পাবেন, কিভাবে পাবেন, কবে পাবেন। আমরা আশা করব যে আশ্রয়ণ প্রকল্প নিয়ে যে দুর্নীতি এবং মানে স্বেচ্ছাচারিত হয়েছে বলবো, এবং এর সাথে কিন্তু জনপ্রতিনিধিরা যুক্ত ছিলেন না, কোন রকম স্থানীয়, এমনকি আওয়ামী লীগও স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও যুক্ত ছিলেন না, একেবারেই প্রশাসনিক ভাবে করা হয়েছিল। এবং আমরা আশা করেছিলাম যে এখানে এবং প্রশাসন ন্যূনতম সততা, দক্ষতার পরিচয়, কিন্তু যে বিভিন্ন জায়গা থেকে যেসব ছবি, যেসব খবর আসছে সেটি কিন্তু বলা যায় যে খুবই দুর্ভাগ্যজনক। এবং সরকারি একটি প্রকল্প নিয়ে দেশব্যাপী প্রধানমন্ত্রী যেটিকে বলছেন যে মুজিব বর্ষের এটি জনগণের জন্য উপহার, সেই উপহার নিয়ে এই ধরনের কি বলে তামাশা যারা করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত, জবাবদিহির আওতায় আনা উচিত। এবং এর দ্রুত শুনিয়ে এই মানুষগুলো এইভাবে কোন ইউনিয়ন বা কোনো এলাকার প্রান্তে কোনো ঘর করে দিলে তারা সেখানে থাকতে পারবেন কিনা, তাদের জীবিকা কি হবে। কারণ আমরা এও দেখেছি ঢাকা শহরেই থাকেন ওই মানুষগুলো, গরিব মানুষ, তারা ঢাকা শহরে কাজ করেন, কিন্তু স্থানীয়ভাবে তাদেরকে ঘর দেওয়া হয়েছে, তারা বসবাস করেন ঢাকায়, কাজ করেন ঢাকায়, জীবিকা ঢাকা।
কিন্তু তারা এই বরাদ্দ জি, পেয়েছে। সোহরাব হাসান, এই ঘর নিয়ে তারা কি করবে? দুর্নীতির যে অভিযোগ কিছু আসার দেখতে পরপরই কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই তদন্ত হচ্ছে এবং বেশ কয়েকজনকে ওএসডিও করা হয়েছে, যদিও ওএসডি তেমন কোনো শাস্তি বলে অনেকে সেটা মনে করেন না। অধ্যাপক রুমানা হক, আমি আপনার কাছে আরেকটু জানতে চাই। ব্যবস্থাও হয়তো নেওয়া হবে। আমরা আশা করছি যে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, কারণ এটি নিয়ে যে তদন্ত রকম হয়েছে। দুর্নীতি হয়েছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলে আমরা মনে করি। রুমানা হক, একটা জিনিস যেটি সোহরাব হাসান বারবার বলেছেন যে ডিস্ট্রিবিউশনটা এবং ঈদের আগে আগে এই সহায়তাটা তারা পাবেন কিনা বিশেষ করে উল্লেখ করা হয়েছে, কারণ এখনকার যে করোনাকালীন এই সময়টার মধ্যে কিন্তু সবগুলো জেলার দায়িত্বে সচিবদেরকে দিয়ে করানো হচ্ছে, বিশেষ করে প্রশাসনের লোকজনকে দিয়ে চালানো হচ্ছে, জনপ্রতিনিধি বা জনগণকে খুব একটা সম্পৃক্ত করা হয়নি। আপনি কি মনে করেন? এখানে দুটি বিষয়। একটি হলো যে আমরা সবসময় দেখেছি যে এই ধরনের যখন থোক বরাদ্দ দেওয়া হয়, এটা বরাদ্দ করার থেকে শুরু করে মানুষের হাতে পৌঁছানো পর্যন্ত একটা লম্বা সময় চলে যায়, এবং এটা হচ্ছে কিছুটা হচ্ছে সিস্টেমের কারণে হয় যে আমাদের আর্থিক যে ব্যবস্থাপনা, এটা সেন্ট্রাল লেভেল থেকে বিভিন্ন পর্যায়ে গিয়ে এটা অনুমোদন হয়ে জনগণের হাত পর্যন্ত আসতে একটা লম্বা সময় চলে যায়। এক্ষেত্রে আমি মনে করবো যে এই দীর্ঘসূত্রিতাটাকে কিভাবে আসলে কমানো যায় এবং কত দ্রুততার সাথে মানুষের হাতে, যেহেতু এখন প্রয়োজন, এখন ঈদের আগে বিশেষ করে উল্লেখ করেছেন উনি, অবশ্যই দ্রুততার সাথে এই সব নিয়ম কানুন মেনেই অবশ্যই কত তাড়াতাড়ি এটা দেওয়া যায় ওই সিস্টেমটাকে সেভাবে আমাদের কিন্তু সেই সুযোগটা নিতে হবে। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে দ্বিতীয়ত যে এই কিছুটা অব্যবস্থাপনা হয়, সেটা হলো দক্ষতার অভাব এবং কিছুটা কমিটমেন্টের জায়গা থেকেও আমরা হয়তো সরে আসি। করোনাকালীন সময়েও আমাদের দেখেছি যে দুর্নীতি বা জবাবদিহিতার জায়গা থেকে অনেক জায়গায় এটা প্রশ্ন উঠেছে। তো আমি মনে করি যে অবশ্যই আমাদেরকে জনগণকে সম্পৃক্ত করতে হবে, যারা স্বেচ্ছাসেবক আছেন এবং যারা বিভিন্ন বেসরকারি সংস্থায় যারা কাজ করেন, যারা পরীক্ষিত এই ধরনের কাজে, যাদের অভিজ্ঞতা আছে। এক্ষেত্রে আমরা যেন আবার সেই স্বেচ্ছাসেবকের নামে এমন কাউকে আবার এটার সাথে জড়িত না করি যাতে আবার সেই পুরা প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে। তো সুতরাং আমি মনে করি, আমি সাধুবাদ জানাই যে অবশ্যই আমরা স্বেচ্ছাসেবক যারা আছেন বা যারা বেসরকারি সংস্থা আছেন, দীর্ঘদিনে যাদের এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে, এবং আমরা করোনার সময়ও দেখেছি ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ধরনের এনজিও যারা কাজ করেছেন, অনেক ভালো উদাহরণ তৈরি করেছেন। সুতরাং যারা তাদেরকে আমি অবশ্যই মনে করি যে সম্পৃক্ত করলে অবশ্যই আমরা হয়তো একটা ভালো ফল পাওয়া যাবে, শিগগিরই খুব ভালো ফল পাওয়া যাবে। যে অধ্যাপক রুমানা হক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সোহরাব হাসান এবং ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আমরা বিরতির পরে এসে দুজনের সঙ্গে আবারও যুক্ত হচ্ছি। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। দুজনকে আবারও স্বাগত। শফিউল আলম ভূঁইয়া, যেটি আগামী পরশুদিন থেকে মানে বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ, মানে কোনো বিধিনিষেধই থাকবে না, এরকম একটি শব্দ ব্যবহার করা হয়েছে। 8 দিন পরে আবারও বিধিনিষেধ শুরু হবে। মানে ঈদটা উদযাপন করা, অবশ্যই মানে মুসলমানদের জন্য ঈদ উদযাপন করা একটা বড় কারণ, কোরবানি দেয়া, কিন্তু এই সংক্রমণের অবস্থায় আজকেও মানে 12,000-এর উপর সংক্রমিত, 220 জনের মতো, 203 জনের মতো লোক মারা গেছে, তারপরেও যদি এটি খুলে দেওয়া হয়, পরিস্থিতি কি দাঁড়াবে? এই বিষয়ে কথা বলার আগে আগের বিষয়ে আমার একটু বক্তব্য আছে, সেখান থেকে আমি শুরু করতে চাই। যে এই যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে সেটা ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছিল। তা আমি যতটুকু জানি যে সরকারের যে চিন্তা ভাবনা সেটা হলো যে এই টাকাটা তো সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ বা রকেট বা কোনো একটা অনলাইন ট্রানজাকশন সিস্টেমে সরকার সরাসরি কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবে, সেই ব্যবস্থা সরকারের আছে এবং আগামীকাল থেকে সেটা ডিস্ট্রিবিউশনটা শুরু হবে। এই যে আমরা যে ভলান্টিয়ারদেরকে যুক্ত করার কথা বলছি, এটা কিন্তু কোভিড ক্রাইসিসের সময় ভলান্টিয়ারদেরকে যুক্ত করার ক্ষেত্রে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে, কারণ এটা তো সংক্রমণের ঝুঁকিও বাড়াতে পারে। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে এনজিওদেরকে কাজে লাগাতে চাচ্ছি, দেখেন বাংলাদেশে শত শত এনজিও কাজ করে। এনজিওরা তো আলাদাভাবে বিদেশি ফান্ড সংগ্রহ করে। সরকারের আগে এক সময় সরকারকে যে বৈদেশিক সাহায্য দেওয়া হতো, রাষ্ট্রকে যেটা দেওয়া হতো, সেটা কিন্তু সরাসরি এনজিওদেরকে দেওয়া হয়। দাতা সংস্থাগুলো এনজিওদেরকে দেয়, তারা তাদের নিজেদের টাকা ব্যবহার করে খুব বেশি কাজ এই কোভিডকালীন সময়ে করছে বলে মনে হচ্ছে না। তো যার ফলে এই রাষ্ট্রীয় অর্থ এনজিওদের মাধ্যমে বিতরণ করার চাইতে সরকার যাতে সরাসরি সাধারণ জনগণের হাতে পৌঁছে দেয়, সেটাই অনেক বেশি কার্যকর হবে। কারণ এখন আমাদের অনেক অনলাইন ট্রানজাকশন সিস্টেম আছে। এবারে আসি আপনার এই যে ঈদ প্রসঙ্গে যেটা আপনি বললেন, অবশ্যই কালকে থেকে যে লকডাউন উঠে যাচ্ছে, এটা আমাদের জন্য বৃহস্পতিবার থেকে কালকে অত্যন্ত দুশ্চিন্তার একটা বিষয়। তো কিন্তু আপনি চিন্তা করেন যে বাংলাদেশের মতো দেশে ঈদ হচ্ছে একটা ধর্মীয় প্রোগ্রাম,
দুই হচ্ছে ঈদকে কেন্দ্র করে ঈদের একটা রাজনৈতিক অর্থনীতি আছে। ধরেন দোকান মালিকদের ব্যবসা বাণিজ্য, যারা অনেক মানুষ আছে ধরেন এই গবাদি পশু বা কোরবানির পশু লালন পালন করে জীবিকা নির্বাহ করে, তো এই কোরবানির পশুর ব্যবসা যারা করেন, তারপরে চামড়া ব্যবসায়ীরা আছেন, তো এরকম নানা শ্রেণীর এবং নানা গোত্রের মানুষ কিন্তু এই কোরবানি কেন্দ্রিক তাদের জীবন ও জীবিকা নির্ভর করে। তো সরকারকে আমার ধারণা অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে, যে কারণ সরকারে থাকলে তো সবাই পথেই সরকারকে ভাবতে হয়। তো এটার ফলে আমরা যদি স্বাস্থ্যবিধি বজায় না রাখি তাহলে হয়তো সংক্রমণের হার ঊর্ধ্বগতি ধারণ করবে বা আরো বাড়বে। কিন্তু আমরা যদি স্বাস্থ্যবিধি বজায় রাখি, বিশেষ করে ধরেন এই যে কোরবানির হাটের সংখ্যা তো কমানো হয়েছে, কোরবানির হাটে বা আমরা যদি এই যে ডিজিটাল যে হাটগুলো আছে সেগুলোকে যদি উৎসাহিত করি, আমরা সবাই যদি ডিজিটাল হাট থেকে কোরবানির পশু ক্রয় করি এবং যে সমস্ত হাট ফিজিক্যালি বসছে সেখানে যদি স্বাস্থ্যবিধি বজায় রাখি, তাহলে হয়তো সংক্রমণের পরিমাণটাকে কমিয়ে রাখা যাবে। কিন্তু আমাদের মতো দেশে একেবারে ঈদের সময়ও লকডাউন দিয়ে বন্ধ করে রাখবো, এই চিন্তাটা জনবান্ধব হবে না, আবার এটা অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি করবে। তবে নিঃসন্দেহে এখানে একটা ঝুঁকি আছে। অবশ্যই সোহরাব হাসান, আপনার কাছে যেটি বললেন যে স্বাস্থ্য ঝুঁকি যা মানতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, কিন্তু আজকে আমরা একটি প্রতিবেদন করেছি এরই মধ্যে দক্ষিণ সিটি মানে গরুর হাট পশুর হাট হওয়ার কথা 17 তারিখ থেকে, এরই মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের পশুর হাট বসে গেছে বিভিন্ন জায়গায়, রাস্তা দখল করে রাস্তার উপরেও নাকি সিটি কর্পোরেশন অনুমতি দিয়েছে, সেখানে অসংখ্য মানুষ আসছে। ধূপখোলা মাঠে তো ছোট বাচ্চা বয়স্ক মানুষগুলো এরই মধ্যে চলে এসেছে। তো কে স্বাস্থ্যবিধি মানাবে বা কে মানবে, শুনছে কে? না, প্রশ্ন হচ্ছে যে আমরা যে 14 দিন মোটামুটি লকডাউন বা কঠোর লকডাউন পালন করলাম, সেটা নিশ্চয়ই সংক্রমণের হার কমানোর জন্য। এখন সংক্রমণের হার আমরা যদি ধরে নেই যে কিছুটা কমেছে বা কিছুটা নিয়ন্ত্রণে আছে, তারপর কি হবে? মানে এই 14 দিনের একটা সুফল পাওয়া যাবে এবং পরবর্তী অবাধে সবকিছু চলতে দেব, তার একটি খারাপ ফলও কিন্তু পাওয়া যাবে। সুতরাং এই যে টানাপোড়েন আছে, সংকট আছে, যেটা শফিউল আলম ভূঁইয়া বললেন, আর সংকটটা আছে, কিন্তু সংকটটা কিভাবে সমাধান করা যাবে, কিভাবে এটি সহনীয় পর্যায়ে আনা যাবে আমাদের মতো জনবহুল দেশে, এবং যার অধিকাংশ মানুষের জীবন জীবিকা হচ্ছে অস্থায়ী অনানুষ্ঠানিক খাতে, এবং একটি বিরাট সংখ্যক মানুষ হচ্ছে দারিদ্র্য সীমার নিচে। আর সেখানে সবকিছু বন্ধ করে সরকার যদি অন্যান্য দেশের মতো, এমনকি ভারতের মতো যদি নগদ সহায়তা বা খাদ্য সহায়তাটা উল্লেখযোগ্য পরিমাণ দিতে পারতো, তাহলে আমরা সেটি বলতে পারতাম। সেটি পারছে না। কিন্তু আরেকটি হচ্ছে এই যে ধর্মীয় অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানের ব্যাপারে আমরা তো 3টা ঈদ পার করলাম যে মাঠে ময়দানে নামাজ হবে না, ঘরের ভিতরে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর সেটি কিন্তু পেরেছি। এখন এটি হচ্ছে যে ধর্মীয় নেতা, সরকারের নীতি নির্ধারক সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত যদি আসা যেত যে এই যে কোরবানি তো হচ্ছে কি বলে ত্যাগের কথা, ত্যাগ স্বীকার করা, এবং সেখানে আমাদের এখানে পশু কোরবানি দেওয়া হয় যে পশুদের প্রতীক হিসাবে, যে এটি যারা সামর্থ্যবান তারা কোরবানি দেন এবং তার একটা সহায়তা করেন গরিব মানুষকে। এখন এই সহায়তা কিন্তু অন্য নানাভাবে করা যায়। আমাদের এখানে যেমন উৎসব করে, যেমন প্রদর্শন করে, মানে এক ধরনের প্রদর্শন বাতিজা থাকে এই কোরবানির মধ্যে, যে আমি এটি করলাম, এবং এই যে দেখুন যে গরুর হাটে বা পশুর হাটে যে কত বড় গরু, কত বেশি দামের গরু কে কিনতে পারে। বলছি যে এটা থেকে কিন্তু এর সাথে ধর্মের সম্পর্ক নেই। ধর্ম হচ্ছে নিবেদন, ধর্ম হচ্ছে ত্যাগ স্বীকার, ধর্ম হচ্ছে মানুষের কল্যাণ। সেই মানুষের কল্যাণটা যদি ঠিক রেখে আমরা যদি স্বাস্থ্যবিধি মানাতে পারতাম, যেমন অনেক অর্থনীতিবিদ, অনেক বিশেষজ্ঞ বলেছেন যে এই যে রূপগঞ্জে যে কারখানায় যে মানুষগুলো মারা গেল, এই পরিবারগুলোকে যদি আমরা না দেখে কোরবানি দিই, সেই কোরবানি কতটা গ্রহণযোগ্য? এই যে গরিব মানুষ যারা খেতে পড়তে পারেন না, তাদের আমরা উপেক্ষা করে বা তাদের ঝুঁকিতে ফেলে যদি আমরা কোরবানি দেই, সেটি বা কত গ্রহণযোগ্য? এই বিষয়টি খুব কঠিন।
আবার এই যেটি আমরা ডিজিটাল বাংলাদেশ বলি, আমরা অন্যান্য সব ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রেও সরকার যে দোহাই দিচ্ছেন যে আমরা ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, নিচ্ছিও কোথাও কোথাও। কিন্তু সেটা যদি হয় তাহলে গরুর হাট, কোরবানির হাট কেন ডিজিটাল পদ্ধতিতে হতে পারবে না? এখানে কেন শত শত লোক একটা মানে হাটে যেতে হবে, অথবা আপনি যেমন বললেন রাস্তা বন্ধ করে হাট বসাতে হবে? আর আমার মনে হচ্ছে যে এটি অনেক আগে থেকে যদি এটি করা যেত, গরু কেন কোরবানির পশু আপনার খামারে, মানে খামার থেকেই কেনা যাবে না, মানে সেটা হাট পর্যন্ত আনতে হবে কেন? এটি যদি একটু চিন্তা ভাবনা করা যেত। আর হয় তা তো না, সবসময় বিক্রি হয়, মানুষের সবসময় সেটি গ্রহণ করে, কিন্তু এই যে উৎসব করে করার, তার মধ্যে প্রদর্শনবাদিতাটা, উৎসবও হতে পারে যে ত্যাগ শিকারের একটা সবাই মিলে, কিন্তু যেহেতু করোনা এবং মানুষের জীবন তো আগে, সবার আগে। এখন যেহেতু আমরা নামাজ যদি মসজিদে, মানে ঈদের নামাজ যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরের ভিতরে করতে পারি, তাহলে এই কোরবানির ব্যাপারেও একটি সহনীয় এবং যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে যাতে সংক্রমণটা না বাড়ে। দ্বিতীয় হচ্ছে যে ছুটির সময় সংস্কৃতি দাঁড়িয়েছে, এবং কিছু পরিমাণ থাকবে, কিছু থাকবে না, মানুষের যে হইহুল্লোড় এবং এক ধরনের মানে গাদাগাদি অবস্থা থাকবে, তাতে সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা আছে। দ্বিতীয়ত হচ্ছে এর আগের যে ঈদগুলো ছিল সেখানে তখন কিন্তু শহর এলাকায় সংক্রমণটা ছিল বেশি, গ্রামের সংক্রমণ কম ছিল। এবার গ্রামের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন কিন্তু গ্রাম থেকেও শহরের চেয়ে গ্রামে আক্রান্ত বেশি হচ্ছে। তাহলে যারা যাবেন তারা আক্রান্ত হবে, আবার যারা আসবেন তারা কি বলে সংক্রমণ নিয়ে আসবে। দুদিক থেকেই বিপদ। আমি বলবো যে এক্ষেত্রে সরকারের যেমন দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে, গণমাধ্যমের দায়িত্ব আছে, আবার মানুষের নিজেরও দায়িত্ব আছে। সেক্ষেত্রে এই মানুষের দায়িত্বটা যে, এই কারণেই আমি বলছি যে জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি, এমনকি বেসরকারি সংস্থা এবং ছাত্র তরুণদের উদ্বুদ্ধ করা, তাদেরকে যুক্ত করা, তাহলে আমার ধারণা। জি, এটা শফিউল আলম ভূঁইয়া বলেছেন যে আসলে এই ছাত্রদেরকে এমনিতেই স্কুলে নেওয়া যাচ্ছে না, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে নেওয়া যাচ্ছে না এই করোনার ভয়াবহতার কারণে, পাশাপাশি তাদেরকে যদি সম্পৃক্ত করা হয় সেটাও তো একটা মানে একটা ভয়ের ব্যাপার থাকে। আমি শফিউল আলম ভূঁইয়া একটু জানতে চাই যে পাশাপাশি একটা ঘোষণা এর মধ্যে দেওয়া হয়েছে যে 23 তারিখ থেকে যে কঠোর বিধিনিষেধটা আবার জারি হতে যাচ্ছে, সেখানে কলকারখানা বন্ধ থাকবে। মানে এরই মধ্যে বিজিএমইএ এর একজন নেতা বলেছেন যে তারা এটা নিয়ে একটু শঙ্কিত, কারণ তারা চান 28 তারিখে পরে খুলে দিতে। তার মানে এই গার্মেন্টসের শ্রমিকরা যাবে এবং আসবে, এই যাওয়া আসার এই পারাপারির মধ্যে কিন্তু ব্যাপক একটা সমস্যা তৈরি হবে, কারণ 22 তারিখ ঈদের পরের দিন, 22 তারিখই এই শিথিল বিধিনিষেধ শেষ হয়ে যাচ্ছে, 23 তারিখ সকাল থেকে শুরু হচ্ছে, একটা সমস্যা তৈরি হবে না? এবারের সাথে অন্যবারের পার্থক্য হলো এবার কিন্তু এই যে আপনি পরশুদিন থেকে 23 তারিখ পর্যন্ত সব পরিবহনই মোটামুটি চলবে, ট্রেনগুলো কিন্তু চলবে, তারপরে বাসও কিন্তু দূরপাল্লার বাস চলবে। আগে তো দূরপাল্লার বাস বন্ধ ছিল, গত ঈদে সমস্ত আপনার দূরপাল্লার গাড়ি বন্ধ ছিল, যার ফলে মানুষের একটু ভোগান্তিটা বেশি হয়েছে। তো এখন এবার যেহেতু খোলা থাকবে সেক্ষেত্রে ভোগান্তিটা কম হবে। কিন্তু মানুষের, যেটা সৌরভ ভাই বলছিলেন যে আমাদের প্রত্যেককে তো এই জিনিসটা ভাবতে হবে যে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে মানুষ কি যে জায়গায় আমরা আছি সেই জায়গায় ঈদ করতে পারি না, আমাদেরকে কেন সব সময় এই যে মহামারী চলাকালীন সময়ে কেন বাড়িতে যেতে হবে, কেন আমরা ঢাকায় যেখানে আছি সেখানে ঈদ করতে পারছি না। সেই জায়গাটাই যে মানুষের মধ্যকার এই বোধটা যতদিন না আসবে, মানুষ নিজে থেকে উদ্যোগী না হলে, যেমন আমি আপনাকে একটা সাধারণ উদাহরণ দিই, দেখেন আমাদের দেশে মানুষ যতক্ষণ পর্যন্ত বিপদে না পড়ছে ততক্ষণ সে সতর্ক হয় না। আমি 2-1টা জেলা শহরে গত কয়েকদিন একটু খোঁজ নিলাম যে জেলা শহরগুলোতে এখন সংক্রমণের হার বেড়েছে, মৃত্যুর সংখ্যা আগের চাইতে বেড়েছে আশঙ্কাজনক হারে। এখন কিন্তু মানুষের মধ্যে মাস্ক পরার পরিমাণটাও বেড়েছে, মানুষ মাস্ক পরছে, মানুষ সতর্ক হচ্ছে, মানে মানুষ এখন বিপদে পড়ছে, আস্তে আস্তে সচেতন হওয়ার চেষ্টা করছে। এই সতর্কটা যদি আমরা আগে থেকে হতো তাহলে এই সমস্যাটা হতো না। আমি আমার নিজের কথা বলতে পারি যে আমি তো 2 ডোজ টিকা নিয়েছি, তারপরেও আমি মাস্ক ছাড়া বের হই না।
প্রয়োজনে আমি ডাবল মাস্ক পরে বের হই, আমি সারাক্ষণ মাস্ক পরে জি, থাকি ঘরের আসলে এই বাইরে যখন বের হই। সচেতনতাগুলো তৈরি করতে হবে মানুষের মধ্যে। আমরা বারবারই বলছি, সবাই বলছে, সরকারও বলছে যে এই সচেতনতার অন্তত মাস্কটা যাতে সঠিকভাবে পরা যায়, তাহলে মানে এতটা সমস্যা নাও হতে পারে। আপনারা দুজন থাকবেন, আরও একটা বিরতি নিয়ে ফিরছি আবারও আপনাদের কাছে আলোচনায়। দর্শক, নিটোল টাটার বিরত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটার বিরত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং সোহরাব হাসান। শফিউল আলম ভূঁইয়া, গত রাতেই মূলত আমরা গত রাত থেকে খবরটি দিচ্ছি যে জাতিসংঘে প্রথমবারের মতো মিয়ানমারের বিরুদ্ধে কোনো প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এটি বাংলাদেশ দেখছে তাদের মানে বড় একটি বিজয় হিসেবে, কারণ এর আগে কোনো প্রস্তাবই সঠিকভাবে সেভাবে আসলে প্রস্তাব গৃহীত হয়নি। এই প্রস্তাব গ্রহণের ফলে বাংলাদেশ বা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কতটা ভালো ফল বয়ে আনতে পারে বলে আপনি মনে করেন? যেমন এটা অবশ্যই বাংলাদেশের একটা বড় ধরনের কূটনৈতিক সাফল্য, কারণ আপনি যদি জাতিসংঘে আগের উদ্যোগগুলো দেখেন, জাতিসংঘের যে কোনো প্রস্তাবের বিপক্ষে চায়না অবস্থান নিয়েছে, রাশিয়া অবস্থান নিয়েছে, বা ভারত হয়তো ভোটদানে বিরত ছিল। এরকম বড় বড় আঞ্চলিক এবং যে আন্তর্জাতিক শক্তিগুলো, সেগুলো কিন্তু হয় বিরত থেকেছে অথবা বিপক্ষে অবস্থান করেছে। তো এবারই আপনি পেলেন যে সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে জাতিসংঘে। এটা বাংলাদেশের কূটনৈতিক যে প্রচেষ্টা বাংলাদেশ অব্যাহত রেখেছে তার একটা সুফল। তো পাশাপাশি আবার এই ধরনের প্রস্তাবের ফলে এটা একটা নৈতিক বিজয় স্থাপিত হয়েছে, যে কারণ জাতিসংঘের যে হিউম্যান রাইটস কাউন্সিল এটা যে সিদ্ধান্ত গ্রহণ করে, জাতিসংঘ যদি কোনো কিছু বাস্তবায়ন করতে চায়, বিশেষ করে এই ধরনের এই যে কনফ্লিক্ট জোন বা এই যে দ্বন্দ্ব সংঘাতময় এলাকায়, সেইখানে সিকিউরিটি কাউন্সিলের বল প্রয়োগ করার ক্ষমতা বা বল প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো এখনো তো ধরেন সিকিউরিটি কাউন্সিল বা জাতিসংঘের সাধারণ পরিষদ এই ধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়নি। তো সেই কারণে এটা একটা নৈতিক বিজয়, যে এটার মধ্য দিয়ে আপনার সারা পৃথিবীর মানুষের কাছে, বিশেষ করে আন্তর্জাতিক মহলে এই যে রোহিঙ্গাদের বিষয়টা একটা স্পটলাইটে আসলো, বা এটাকে বলা যায় যে আলোতে আসলো। এটা অনেকের দৃষ্টি আকর্ষণ করবে, এটা ধরেন যে সামরিক জান্তারা আছে তাদের মনোবলে আঘাত করবে, কিন্তু এইটার মধ্য দিয়ে আপনার যে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ বা রোহিঙ্গা সমস্যার সমাধান হয়ে যাবে, এখনই সেইটা আমি মনে করি না। কারণ হচ্ছে যে এই রোহিঙ্গা সমস্যাটা হচ্ছে যে জিওপলিটিক্যাল একটা খেলার মধ্যে পড়েছে। জিওপলিটিক্যাল খেলাটা চায়না ভার্সাস আমেরিকা। তো এই খেলাটার সমাধানের উপরে কিন্তু এই রোহিঙ্গা সমস্যার সমাধান এত সহজে সমাধান হবে না। জি, সোহরাব হাসান, আপনার বিশ্লেষণ জানতে চাই। একই মানে এখানে আমরা নৈতিকভাবে একটা আমাদের অবস্থান শক্ত হলো। দ্বিতীয়ত হচ্ছে বিশ্ব জনমত, সেটা যে আমাদের পক্ষে, সেক্ষেত্রে আমরা একটা স্বস্তির জায়গায় আসলাম। কিন্তু বর্তমান বিশ্বটা তো ন্যায় নীতি যুক্তির দ্বারা পরিচালিত হচ্ছে না। এটি হচ্ছে গায়ের জোরে, যার যেখানে শক্তি আছে সেটি শক্তি প্রদর্শন করছে এবং অন্যকে পদানত করছে। আমরা আফগানিস্তানের ক্ষেত্রে দেখেছি, ইরাকের ক্ষেত্রে দেখেছি, লিবিয়ার ক্ষেত্রে দেখেছি। আর সেসব দেশে যুক্তরাষ্ট্র ছিল আগ্রাসী শক্তি, আর এখানে যুক্তরাষ্ট্র মানবাধিকারের পক্ষে। বিশ্বের মানুষ, এটাও তো এই যে সবিরোধিতা, সুতরাং এই যে বিশ্ব রাজনীতির ভূরাজনীতির যে সবিরোধিতা এবং সবসময় যে আত্মস্বার্থকে অগ্রাধিকার দেয়া, এই যে চীন যে তার সমস্ত ন্যায় নীতি পরিহার করে এই মিয়ানমারের সামরিক জান্তাকে সমর্থন দিয়ে যাচ্ছে, এবং অন্যরাও, এমনকি ভারতও সে কঠোরভাবে সমালোচনা করছে না, জাপান করছে না। আমি যদি আমেরিকার যুক্তরাষ্ট্র বাদ দেয়, তাহলে এশিয়ার যে বড় শক্তিগুলো তারাও কিন্তু মিয়ানমারকে কি বলে খুব চাপের মুখে রাখছে না, অবস্থান নিচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের পক্ষে যে জোরালো ভাবে অবস্থান নিয়েছে তা না। আমি মনে করি যে এশিয়ার দেশগুলো, এশিয়ার বড় শক্তিগুলো, চীন, জাপান, ভারত যদি শক্ত অবস্থান নেয়, আসিয়ান ভুক্ত অন্যান্য দেশ যদি শক্ত অবস্থান নেয়, তাহলে এই সমস্যার সমাধান খুব শীঘ্রই পাওয়া সম্ভব বলে আমরা মনে করি। চলবে, কিছুটা নমনীয় হবে। সোহরাব হাসান এবং শফিউল আলম ভূঁইয়া, দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
দর্শক, এই ছিল নিটোল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।